ছিনতাই, খুন আর চাঁদাবাজির প্রতিশব্দ হয়ে উঠেছে রাজধানীর মোহাম্মদপুর এলাকা। রাজনৈতিক দলের ক্ষমতার পরিবর্তন হলেও কোনো দৌরাত্ম্য কমে না এই এলাকার অপরাধীদের। রাজধানীর মোহাম্মদপুর কি ব্রাজিলের সিটি অফ গড? এসব বিষয় নিয়ে কথা বলতে প্রথম আলো বার্তা কক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি এস আল আরিফিন, আর আমার সঙ্গে রয়েছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক আহমদুল হাসান। আহমদুল হাসান, আপনাকে স্বাগতম। আপনাকে ধন্যবাদ। আহমদুল হাসান, আজকে প্রথম আলোর প্রধান খবর যেটি সেটা হচ্ছে মোহাম্মদপুর কি ঢাকার সিটি অফ গড। আপনার বিশাল একটি প্রতিবেদন অনলাইন, প্রিন্ট এবং ভিডিও তিনটি মাধ্যমে প্রকাশিত হয়েছে। তো আপনার কাছে জানতে চাই যে আপনি আসলে মোহাম্মদপুরকে কেন সিটি অফ গডের সঙ্গে তুলনা করেছেন? আচ্ছা, আপনি সিটি অফ গডের সাথে তুলনা করার হচ্ছে দুইটা প্রেক্ষাপট। একটা হচ্ছে আপনার সিটি অফ গড একটা সিনেমার নাম। এটা হচ্ছে 2002 সালে আপনার ব্রাজিলের রিও ডি জেনেরিওর আপনার উপকণ্ঠে একটা বস্তি আছে, সেটা হলো যে আপনার সিটি অফ গড। তো ওইটাকে কেন্দ্র করে এই মুভিটা হয়েছে। তো সিটি অফ গডের যে প্রেক্ষাপট এবং মোহাম্মদের যে প্রেক্ষাপট, এইটার মানে সিমিলারিটি আছে দুইটা জায়গায়। একটা হচ্ছে ঐতিহাসিক প্রেক্ষাপট। আপনার ওইটা সিটি অফ গডটা হলো একটা আবাসন প্রকল্প ছিল এবং সেখানে হলো বস্তিবাসীদের পুনর্বাসনের জন্য এই প্রকল্পটা নিয়েছিল ব্রাজিল সরকার। সেটা 60-এর দশকে। তো সেইটা নেওয়ার পরে আসলে অপরাধ নিয়ন্ত্রণ আসলে ওখানে করার জন্য, বস্তিবাসীকে অপরাধ থেকে নিবৃত্ত করার জন্য ওখানে তাদেরকে পুনর্বাসন করা হয়েছিল। কিন্তু সেটা তারা করতে পারে নাই, যে কারণে ওখানে ব্যাপক মাত্রা অপরাধের বিস্তার ঘটেছে এবং সেখানে বলতে গেলে বিভিন্ন গ্যাংয়ের উত্থান হয়েছে এবং একটা গ্যাংয়ের সাথে আরেকটা গ্যাংয়ের দ্বন্দ্বে প্রচুর খুনোখুনি হতো এবং এটা দশকের পর দশক ধরে চলছে। তো মোহাম্মদপুরের প্রেক্ষাপটটা কিন্তু মোটামুটি কাছাকাছি। যেমন ধরেন মোহাম্মদপুরটা, যে আমরা যে এখন মোহাম্মদপুর বলি, সেটা আসলে 8টা গ্রামকে আপনার গ্রামবাসীকে উচ্ছেদ করে তখন একটা আবাসন প্রকল্প নেওয়া হয়েছিল। তো সেই আবাসন প্রকল্পে এটা হচ্ছে অবাঙালিদের জন্য, যারা হলো দেশভাগের পরে ভারত থেকে বাংলাদেশে আসছে তাদের জন্য। তো স্বাধীনতার পরে এই যে আবাসন প্রকল্পে যাদের আবাসনের ব্যবস্থা করা হয়েছিল, তারা বিভিন্ন প্লট হলো বিক্রি করে দেয়। তো সেখানে প্রচুর বাঙালি ঢুকে, সেটা হলো যে আপনার 70-এর দশকের পরে। তো এই যে বাঙালি এবং অবাঙালি মিশ্রণ এখানে ঐতিহাসিক প্রেক্ষাপটে, সেখানে তখন থেকে ওখানে ধরেন এক ধরনের অস্থিরতা বিরাজ করতো। তো সেটার প্রেক্ষাপটে আস্তে আস্তে ওখানে হলো আপনার মোহাম্মদপুরটা এরপরে আরও সম্প্রসারিত হইলো এবং ওই এলাকায় অপরাধের মাত্রা মানে বাড়তে শুরু করলো। বিশেষ করে 70 এবং 80 দশকের শুরু করে ছোটো ছোটো গ্যাং এখানে শুরু হইলো এবং 90-এর দশকে এটা ব্যাপক মাত্রা ধারণ করে এবং এটা যেই ধারাটা এখনও চলছে এবং যেই কারণে আপনার রিও ডি জেনেরিওর যে সিটি অফ গড এবং আমাদের মানে মোহাম্মদপুর, এই দুইটার একটা ঐতিহাসিক একটা সিমিলারিটি আছে। মাহমুদুল হাসান, আমরা বুঝতে পারলাম যে আসলে কেন সিটি অফ গডের সঙ্গে আপনি মোহাম্মদপুরের তুলনা করেছেন। তো মোহাম্মদপুরের এই ছিনতাই, খুন, চাঁদাবাজির এসব আসলে উত্থান কবে থেকে, কোন সময় থেকে আলোচনা আসতে শুরু করে? আচ্ছা, মোহাম্মদপুরে ছিনতাই, চাঁদাবাজি এবং খুন এটা মূলত আলোচনা আসে 70-এর দশকের শেষের দিকে এবং 80-এর দশকের শুরুতে এবং পরবর্তী 90-এর দশকে এটা হচ্ছে ব্যাপক আকার ধারণ করে এবং 90-এর দশকে ওখানে মোহাম্মদপুরে সন্ত্রাসীদের মানে বড় বড় সন্ত্রাসীদের উত্থান করে। যেমন ধরেন আপনার বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসী ওখানে উত্থান করে। জোসেফ, এটা আলোচিত নাম, যে হলো আপনার সাবেক সেনাপতি আজিজ আহমেদের ভাই। তো সে দেখে দুর্ধর্ষ সন্ত্রাসী আবির্ভূত হয় 2000 মানে 90-এর দশকে ওই টাইমটাতে। তো ওই সময় আরও কিছু সন্ত্রাসী গ্যাংয়ের উত্থান ঘটে, ইমন এবং আপনার টিটন, তারপরে আপনার আরও কয়েকটা সন্ত্রাসী। তো ওইটার মানে বেসিক্যালি এরপরে এটা আসলে ব্যাপক আকার ধারণ করে। ওই সময়টা তো বিএনপির আমল ছিল, সে সময় ইমন বা জোসেফদের উত্থান ঘটে। আওয়ামী লীগের সময়টাতে এসে আসলে কি অবস্থা হলো তাদের? আচ্ছা, এটা হচ্ছে আপনার বিএনপি যে প্রথমবার যখন ক্ষমতা আসে, মানে বিএনপি 1991 সালে, তখন হলো যে এদের উত্থানটা শুরু হয় এবং পরে আওয়ামী লীগের সময় কিন্তু এটা ধারাবাহিকতা চলে এবং 2001 সালে যখন হচ্ছে আপনার আওয়ামী লীগ গভর্নমেন্ট মানে শেষের দিকে এবং 2001 সালে যখন বিএনপি আবার ক্ষমতায় আসে, 4 দলীয় জোট সরকার, তখনও এদের ব্যাপক আধিপত্য শুরু হয় এবং 2001 সালে আপনার 23 জন শীর্ষ সন্ত্রাসী তালিকা তৈরি করা হয়েছিল। সেখানে মোহাম্মদপুরে বেশ কয়েকজন শীর্ষ সন্ত্রাসীর নাম আসে। এর মধ্যে জোসেফ, ইমন, পিচ্ছি হেলাল, এরাও এদের নাম আসে। তো তখন আসলে এটা মানে আপনার 2004 সালে, 2001 থেকে 2004 সালে ওই সময় আপনার মোহাম্মদপুরের আধিপত্যকে কেন্দ্র করে আপনার বিএনপিরই অন্তত 40 জন নেতাকর্মী খুন হয়। তো এটা হচ্ছে যে ওইখানে এই ব্যাপক মাত্রা ধারণ করার পরে আপনার 2004 সালে র্যাব গঠন করার পরে ওখানে ব্যাপক মাত্রা অভিযান চালানো হয় এবং অনেক সন্ত্রাসী পালায় যায়। তো আওয়ামী লীগ বিএনপিতে শুরু, তারপর আওয়ামী লীগের টার্মে ওইটার ব্যাপক আকার ছিল এবং বিএনপির সময়টা মানে স্প্রেড করে একবারে। তো 2004 সালে এটা হচ্ছে র্যাব গঠন করার পর এটা কন্ট্রোলে আনার চেষ্টা করে বিএনপি সরকার তৎকালীন। আচ্ছা, এই যে 2004 সালের আগে 1993 থেকে 2000 সালের মধ্যে প্রায় 7-8 জন
খুন হয়েছিল মোহাম্মদপুরে, সেই প্রেক্ষাপটটা আসলে কেমন ছিল? আচ্ছা, ওই প্রেক্ষাপটে ছিল আপনার আধিপত্যকে কেন্দ্র করে একটা সন্ত্রাসী গ্রুপের সাথে আরেকটা সন্ত্রাসী গ্রুপের যে আধিপত্য, ওই আধিপত্য আপনার মাদক ছিনতাই চাঁদাবাজি ইভেন আপনার আবাসন ব্যবসাকে কেন্দ্র করে যে আধিপত্য বিস্তার, সেই আধিপত্যকে কেন্দ্র করে ওখানে ব্যাপক খুনোখুনি হয়। তো এই 7 জন যে খুন হয়েছে ওখানে কিন্তু আরও অনেক খুন হয়েছে, বাট 7 জন ছিল আপনার অপরাধী গ্রুপে নিজেদের মধ্যে দ্বন্দ্বে। এবং আজিজ আহমেদের ভাই কিন্তু আপনার সাইদ আহমেদ টিপু, উনিও কিন্তু এই আধিপত্যকে কেন্দ্র করে 1999 সালে কিন্তু উনি খুন হয়েছেন। আচ্ছা, সাবেক সেনাপ্রধান আজিজ আজিজ আহমেদের আহমেদ ভাই। আচ্ছা, আমরা দেখছি 2024 সালে 5 আগস্টের পরে মনে হচ্ছে মোহাম্মদপুর এলাকাতে খুনাখুনি ঘটনাটা বেশি সামনে আসতে শুরু করে, সেটা কেন আসলে? আচ্ছা, আপনি 2024-এর আগের প্রেক্ষাপট আপনি দেখেন, আপনার 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসে, তখন কিন্তু আপনার পুরো মোহাম্মদপুরে যে অপরাধী গ্যাংগুলো আছে, এটা মোটামুটি 4-5 জন নিয়ন্ত্রণ করতো আওয়ামী লীগের। এর মধ্যে জাহাঙ্গীর কবির নানকের পিএস, আপনার বিপ্লব, তারপরে আপনার এই আজিজ আহমেদের ভাতিজা আছে একজন আসিফ আসিফ আহমেদ, আহমেদ, তারপরে আপনার একজন কাউন্সিলর ছিল তারেকুজ্জামান রাজীব। তারেকুজ্জামান। তো এরা আসলে ওই গ্যাংগুলো নিয়ন্ত্রণ করতো তাদেরকে। ওখানে প্রায় আপনার অর্ধশত গ্যাং তখনই তৈরি হয়, এবং প্রত্যেকটা গ্যাংয়ের শেল্টার কিন্তু তারা দিত। এবং এই গ্যাংগুলো ছিল এলাকা ভিত্তিক, এই এলাকা ভিত্তিক চাঁদাবাজি ছিনতাই যত ধরনের অপরাধ আছে তারা করতো, এবং তাদের ব্যাকআপ দিত এই পলিটিক্যাল। এখন যখন আপনার 2024 সালে 5 আগস্ট যখন আওয়ামী লীগ সরকারের পতন হলো এবং পালায় গেল আওয়ামী লীগ, শেখ হাসিনা পালায় গেল, তখন ওইখানকার যে লিডার ছিল আওয়ামী লীগের তারাও কিন্তু পালায় গেছে। তো ওই যে একটা ফাঁকা জায়গায় ভেকুয়াপ, এরপরে আসলে মানে আপনার ওই পিচ্ছি খালা, যে যার কথা বলা ছিল আপনার 90-এর দশকের যার উত্থান, এবং ইমন শীর্ষ সন্ত্রাসী, সানজিদ যার আলী হ্যাঁ সানজিদ ইমন, তারাও তাদের যে তালিকার নাম ছিল শীর্ষ 23 সন্ত্রাসী। তো তারা হলো যে আবার কারাগার থেকে ছাড়া পায়। তো তারা ছাড়া এই পাওয়ার অভ্যুত্থানের পরে। অভ্যুত্থানের পর তারা ছাড়া পায়। অভ্যুত্থান তো হলো 5 আগস্টে, মানে সরকারের পতন হলো আওয়ামী লীগ সরকারের, এবং ওরা 15 এবং 16 অগাস্টে কিন্তু ছাড়া পায়। ছাড়া পাওয়ার পরে তারা আসলে পুরনো যে অপরাধী দলগুলো আছে এরা কন্ট্রোল করা শুরু করলো। এর মধ্যে আপনার বিএনপির কিছু নেতাকর্মী তাদেরকে কন্ট্রোল করা শুরু করলো। তো এর মধ্যে দিয়ে আপনার ওখানে ব্যাপক খুনোখুনি শুরু হলো, এবং আপনার 2024-এর পরে, মানে 5 আগস্টের পরে, মানে পরবর্তী 20 মাসে ওখানে 24 জন খুন হয়েছে শুধুমাত্র আধিপত্যকে কেন্দ্র করে এবং নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে। তো লাস্ট খুন হলো যেটা হচ্ছে অ্যালেক্স ইমন, সেও একটা সন্ত্রাসী বাহিনীর প্রধান। তো এখন আপনার পুলিশের একটা তালিকা আমরা দেখেছি, সেখানে হলো যে মোহাম্মদপুরে মানে অর্ধশত গ্যাং আছে, বাট মানে 17টা বড় গ্যাং আছে। এই প্রত্যেকটা গ্যাংয়ের মানে আপনার আশ্রয়দাতা প্রশ্রয়দাতা হিসেবে যাদের নাম আসতেছে হচ্ছে শীর্ষ সন্ত্রাসী ইমন, তারপর আরেকজন শীর্ষ সন্ত্রাসী নবী, আরেকজন শীর্ষ সন্ত্রাসী আছে পিচ্ছেলার, এরা ব্যাকআপ দেয়। এর বাইরে আপনার বিএনপির অন্তত 6 জন নেতাকর্মীর নাম আছে যেই গ্যাংগুলোকে তারা আশ্রয় দেয়। এর বাইরে আরও 3টা গ্যাং আছে যেগুলো আপনার বিএনপির সমর্থক দাবি করা কিছু সন্ত্রাসী তাদেরকে ব্যাকআপ দেয়। তো বেসিক্যালি ওই এলাকাটা যে সন্ত্রাসী যে কর্মকাণ্ড এখন চলতেছে এবং খুনোখুনি চলতেছে, এই গ্যাংগুলার লিডিং পর্যায়ে হচ্ছে যে আপনার এই পলিটিক্যাল লিডার এবং শীর্ষ সন্ত্রাসীরা। তো যে কারণে এখন আরেকটা বিষয় হলো যে আপনি দেখবেন যে ওখানে আইনের শাসন বলে কিছু নাই। আপনার ওই যেটা আমি প্রেক্ষাপটে টেনেছি যে সিটি অফ গড, ওই রিও জেনেরো ওই বস্তিতে কিন্তু আইনের শাসন বলে কিছু ছিল না। ওখানে আপনার অপরাধ করতো, খুনোখুনি হতো, তারপরে আপনার পুলিশ ধরলেও টাকা খেয়ে ছেড়ে দিত। তো মোহাম্মদপুর কিন্তু আমরা এই প্রেক্ষাপটটা 5 আগস্টের পরে দেখছি, ওখানে আইনের শাসন বলতে এখন আমরা কিছু দেখছি না। যেমন ধরেন আপনার গত বছরের 10 অক্টোবর আপনার 2 জন ব্যক্তিকে বাসা থেকে ধরে ছিনতাইকারী সন্দেহে বাসা থেকে ধরে এনে পিটিয়ে খুন করা হলো, হত্যা করা হলো। এইটার ভিডিও আপনার সামাজিক যোগাযোগে ব্যাপক মাত্রায় ছড়াইছে এবং দেখা যাচ্ছে কারা খুন করেছে। তারপরেও পুলিশ হলো যে ওই ঘটনায় কোনো মামলা নেই, পুলিশ নিজে নিজ দায়িত্বে ওইটা হলো যে গণপিটুনি বলে এই জিনিসটা চালায় দিয়েছে, এবং এখন পর্যন্ত এই এতদিন পরে এটার মামলা পর্যন্ত হয় নাই। তো এখন আসলে মমতা আইনের শাসন বলে কিছু নাই, এবং 5 আগস্টের পরে দুর্বল আইন শৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নিয়ে ওখানে ব্যাপক মাত্রায় অপরাধ আরও স্প্রেড করছে, ব্যাপক মাত্রা ধারণ করছে। আমদুল হাসান, মোহাম্মদপুরের কথা বললে এখন সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে কিশোর গ্যাং, বিভিন্ন জায়গায় ছিনতাই খুনের ঘটনাগুলো তারাই ঘটাচ্ছে। তো এই কিশোর গ্যাংয়ের আসলে উত্থানটা কোন সময়টাতে? আচ্ছা, এই কিশোর গ্যাংয়ের ব্যাপক মাত্রায় উত্থান ঘটছে আমার আপনার 2009 সালের পর আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পরে। ওই যে আপনার যে বললাম যে আওয়ামী লীগের কয়েকজন নেতা এই কিশোর গ্যাংগুলোকে প্রশ্রয় দিত, এবং এলাকা ভিত্তিক বিভিন্ন গ্যাং। বেসিক্যালি আসলে কিশোর গ্যাং তো না, মানে এরা হলো যে অল্প বয়সী ছেলেপেলেদের হচ্ছে ওই গ্যাংগুলোতে মানে টার্গেট করে, তারা হলো যে এলাকা কন্ট্রোল করার জন্য বিভিন্ন এলাকায় হলো যে বিভিন্ন বাহিনী গড়ে তুলছে। ওই বাহিনীগুলোকে বেসিক্যালি কিশোর গ্যাংগুলো হচ্ছে, এবং আওয়ামী লীগের 4-5 জন নেতা ওই তাদেরকে হলো যে ব্যাকআপ দিত, এবং প্রায় 15-16 বছর ধরে তারাই আসলে ওই এলাকায় এবং আধিপত্য করে ছিনতাই বলেন, চাঁদাবাজি বলেন, খুন বলেন, সব ধরনের অপরাধে তারা ইনভলভ ছিল। আচ্ছা আচ্ছা, তো এই মুহূর্তে আসলে মোহাম্মদপুর নিয়ে করণীয় কি? প্রশাসনের পক্ষ থেকে কি বলা হচ্ছে, বা
বিশ্লেষকরাই বা কি বলছেন? আচ্ছা, প্রথম কথা হচ্ছে মোহাম্মদপুরে যেটা আমরা ৫ আগস্টে পড়েছি যে দুর্বল আইন শৃঙ্খলার সুযোগে যে অপরাধগুলো হচ্ছে, সেখানে আপনি দেখবেন যে মানে তারা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিষ্ক্রিয়তার কারণে সেখানে হচ্ছে ব্যাপক মাত্রায় মানে অপরাধে তারা জড়াচ্ছে। এবং আপনি আরেকটা জিনিস দেখবেন যে ওখানে কিছু অপরাধী ধরা পড়ছে, সেটা হলো যে আপনার একেবারে হলো মানে মাঠ পর্যায়ের কিছু কর্মী ধরা পড়ছে, যারা আশ্রয়তা প্রশ্রয়দাতা, তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে না। এবং প্রথমত ওখানে হচ্ছে আইন ও শাসনটা প্রতিষ্ঠা করতে হবে। দেন ওইখানে হলো যে ল এনফোর্সমেন্ট এজেন্সির ব্যাপক নজরদারি এবং করতে হবে। আর সবচেয়ে বড় বিষয় হলো যে অপরাধী ধরা পড়ে এরা যে দ্রুত জামিন না পায় এবং তাদেরকে যেন বিচারের মুখোমুখি করা হয়, বিচারটা নিশ্চিত করতে হবে। ওইখানে আমরা এই জিনিসগুলো ব্যাপক ঘাটতি দেখছি। এটা হচ্ছে একটা বিষয়। আরেকটা বিষয় হলো যে ওইখানে আপনার মানে মোহাম্মদপুর এলাকাটা কিন্তু ব্যাপক জনবহুল এলাকা। অন্যান্য এলাকার চেয়ে ঢাকায় আপনার যে প্রতি বর্গ কিলোমিটারে ৩৩,০০০ লোক বাস করে, আর মোহাম্মদপুরে প্রায় ৭০,০০০। তো এই দ্বিগুণ। দ্বিগুণ। তো এখানে আসলে প্রচুর ভাসমান লোকজন আছে, প্রচুর নিম্ন আয়ের মানুষ আছে এবং আপনার বর্ধিত অংশ, মোহাম্মদপুরের বর্ধিত অংশে বিশেষ করে শিক্ষার যথেষ্ট অভাব আছে। এবং যে অপরাধী আছে এরা, যে আপনি যেটা বলেন যে কিশোর গ্যাং, কিশোর বয়সী অনেক অপরাধী আছে, তো তাদেরকে হলো আপনার অনেকের শিক্ষার অভাব আছে। তো এখানে আসলে শিক্ষা এবং কর্মসংস্থান এই দুইটার ব্যাপক ঘাটতি আছে। তো এই জিনিসগুলোকে আপনি নিশ্চিত মানে কি পুনর্বাসনে একটা বড় পদক্ষেপ নেওয়া প্রয়োজন ওই এলাকায়? পুনর্বাসন তো অবশ্যই। আপনার ওইখানে যারা অপরাধের সাথে যুক্ত হচ্ছে বা যারা হচ্ছে তাদেরকে আসলে মানে বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, সেখানে এটার ঘাটতি আছে। ধন্যবাদ আহমদুল হাসান আজকে আমাদের সময় দেওয়ার জন্য। ওকে, ধন্যবাদ। দর্শক, আমরা তখন কথা বলছিলাম মোহাম্মদপুর এলাকার অপরাধ জগৎ নিয়ে। আমরা আপনাদের সামনে আবারও হাজির হব নতুন কোনো বিষয়ে কথা বলতে। সে পর্যন্ত ভালো থাকুন, নিরাপদে থাকুন, আর প্রথম আলোর সঙ্গে থাকুন।